আচ্ছা, আজকের ক্লাসটা আপনাদের মার্কেট প্লেসের উপরেই হবে। মানে একটা মার্কেট প্লেস সম্পর্কে পুরোপুরি ধারণা, সেখানে কাজ কীভাবে খুঁজে বের করবেন, অ্যাপ্লাই করা এবং বিভিন্ন মেনুর পরিচিতিগুলো নিয়ে। আপনি জানি কি জিজ্ঞাসা করলেন? কি জিজ্ঞাসা করলেন? হুম 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 আপনার ব্লক কমেন্টিং এর জন্য তো সাইন ইন করার প্রয়োজন হয় না সব সাইটে। মানে আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হুম 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 হুম। এখনো আছে সেটা এখনো আছে ওখানে? এখনো দেখা যাচ্ছে কি? আচ্ছা হোক, আপনার ব্লক কমেন্টিং এর বেশিরভাগ সাইটগুলো আপনার সাইন আপ করার প্রয়োজন হয় না। মানে সরাসরি আপনি আপনার কমেন্ট করার যে হবে অপশন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, যদি ফোরাম ওখানে থেকে থাকে তাহলে আপনি ফোরামটাকে সাইন আপ করছেন তো সমস্যা নেই, এখন ফোরামটাকে চালিয়ে যেতে পারেন, তাই নাকি? আহ, তাহলে আজকে যেটা মানে মেইনলি হবে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা। মানে যেহেতু আমরা এখন শেষের দিকে, তাই না, এই জিনিসগুলো আমরা কিন্তু সব শিখে আসছি। মূলত এই যে বাকি যে তিনটা ক্লাস, এই তিনটা ক্লাসে আপনার মানে যেটা হওয়া দরকার আমি আগে বলে দিচ্ছিলাম, যে আপনাদের বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসা, কোন কোথায় কি সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো বলবেন। আর এরই মাঝে এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো। এই হ্যাঁ, এই তিনটা ক্লাসের মধ্যেই। মানে এতদিন তো আপনারা বন্ধ থাকলো অনেকদিন, তাই না? তাহলে অবশ্যই তো প্র্যাকটিস কিছু করছেন, করতে গিয়ে তো সমস্যা হতে পারে, বা কাজ করতে গেলে একটু এরকম হতে পারে, হ্যাঁ, কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে সেই জিনিসগুলো বললে সলভ করে দেওয়া যাবে। তো তেমন সমস্যা হয়নি নাকি? হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্লেসের কথাই বলছেন না? আচ্ছা আজ তাহলে সেটা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা আপওয়ার্কটাকে দেখাই দিই নাকি? ওডেক্স নামে পরিচিত ছিল, এখন তো আপওয়ার্ক হয়ে গেছে, তাই না? যদিও ওডেক্সটা বলতে ভালো লাগে, আপওয়ার্কটা আসলে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি তাহলে এখন আপওয়ার্কের, আপনাদের কি অ্যাকাউন্ট করা আছে? এখন করা আছে? কত পার্সেন্ট অ্যাকাউন্ট হয়েছে? 95। কি বাকি আছে? কি পোর্টফোলিও বাকি আছে? হ্যাঁ, পোর্টফোলিও অ্যাড করতে পারেন না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হুম, ঝামেলা নাই তেমন, তাই না? আচ্ছা, এখন তাহলে একটা আমরা আপওয়ার্কের একটা অ্যাকাউন্টে ঢুকে পুরো ব্যাপারটা দেখাই দেবো। আচ্ছা, আর কি কি কাজ করছেন? ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, আর খুব কঠিন লাগে নাকি? তারপর সোশ্যাল বুক মার্কিং কতগুলো করা হয়েছে? চলতেছে? আচ্ছা, আপনাদের সাইটগুলো কিন্তু আমার এখনো দেখা হয়নি, যে সাইটগুলোর আপনাদের কি অবস্থা, অ্যালেক্সার কি অবস্থা, কত পর্যন্ত আছে? আপনার সাইটের অ্যালেক্সা কত এখন? মানে এই জিনিসগুলো আসলে ইমপ্রুভ হচ্ছে কিনা? ইমপ্রুভ হচ্ছে তো নাকি? না, ইমপ্রুভ হতে হবে?
ইমপ্রুভ হওয়া দরকার। তারপর আপনার কি কিওয়ার্ড সার্চ চেক করেন? তাহলে দেখতে হবে না যে আপনারটা এসইও করে আগাচ্ছে নাকি। হুম। কি দেখায় যে ইওর ডোমেন মানে টপ 300-র মধ্যে নাই, টপ 300-র মধ্যে নাই সেটা বলে? আচ্ছা হোক, ওগুলো নিয়ে পরে আলোচনা হবে। তাহলে আমরা এই যে এখন আপওয়ার্কের ইন্টারফেস তো এরকমই, হুম, যেটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনার পোর্টফোলিও যোগ করার জন্য মানে যোগ করতে পারবেন তো নাকি? এখন শুধু হচ্ছে যে আপনার রেডি নেই পোর্টফোলিওটা, তাই না? পোর্টফোলিও রেডি নেই। আচ্ছা, আপনি চাইলে আহ, উম, মানে আপাতত এমনিতে কিছু পিকচার দিয়ে রেডি করতে পারেন, হ্যাঁ। আর আপনি যদি গুগলে সার্চ করেন, সাপোজ আপনি একটা মেটা ট্যাগ নিয়ে এখন একটা পোর্টফোলিও দিতে যাচ্ছেন, মেটা ট্যাগ, হ্যাঁ, তাহলে আপনি মেটা ট্যাগ লিখে একটা ইমেজ লিখে সার্চ করলেন গুগলে, ওই ইমেজটা এখানে জাস্ট স্ক্রিনশট করে নিয়ে বা সেভ করে নিয়ে এটাকে আপলোড করে দেবেন এখানে। আপনি এখানে লেখেন, যে আমি মনে করেন যে মেটা ট্যাগ লিখলাম, মেটা ট্যাগ, হ্যাঁ, মেটা ট্যাগ আসলো। এখন এখান থেকে আমি ইমেজে যাচ্ছি, মানে আমি কিছু ইমেজ নিতে চাচ্ছি আর কি। মানে আপনার যেহেতু এখনো 100% হয়নি, আমরা জাস্ট 100% করার জন্য, কিন্তু এই পোর্টফোলিওকে আমরা কাজ পাওয়ার জন্য চালাই দেবো এটা সম্ভব না। না, কাজ পাওয়ার জন্য তো অবশ্যই 100% আপনার প্রোফাইল দরকার আছে, তাই না? কিন্তু আপনি যে কাজ পাবেন, মানে আপনাকে যে পোর্টফোলিওগুলো তাদেরকে দেখাতে হবে। পোর্টফোলিও মানেটাই হচ্ছে যে আপনার পূর্বের কাজের অভিজ্ঞতাগুলো, পূর্বে যে আপনি কাজগুলো করছেন সেই কাজগুলো, কীরকম কাজ করছেন সেই কাজগুলোকে আপনার পোর্টফোলিওতে যোগ করা, তাই নাকি? আগে যেসব কাজের অভিজ্ঞতা, তাহলে আপনি শুধু এতটুকু দিয়েই তো তাকে বলতে পারেন না যে এটা আমার পোর্টফোলিও, আমি শুধু এই কাজগুলো করছি, তাহলে কিন্তু সেটা ভালো হচ্ছে না। মানে পোর্টফোলিওটাকে আপনাকে অনেক ভালো মানের পোর্টফোলিও তৈরি করতে হবে কাজ পাওয়ার জন্য। নতুনদের পোর্টফোলিও মানে অনেক গুরুত্বপূর্ণ, হুম, কাজ পাওয়ার জন্য। কারণ আপনার তো এখন কোনো ওয়ার্কিং আওয়ার্স এখানে নাই যে আপনি এত ঘন্টা এখানে কাজ করছেন, আপনার এখানে এই জিনিসগুলো যেহেতু নাই, সুতরাং আপনার একমাত্র উপায় হচ্ছে শক্তিশালী মানের একটা পোর্টফোলিও তৈরি করা। কারণ ক্লায়েন্টকে কাজে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তাকে যদি বলে দিতে পারেন যে দেখেন এই যে আমার পোর্টফোলিও, এখানে আমার কাজের অভিজ্ঞতাগুলো, মানে কাজ পূর্বের কাজ যেসব করছি সব এখানে আছে, আপনি চেক করে দেখেন। যদি কাজগুলো না, পোর্টফোলিওতে আপনি না, এখন আমরা যে এখন যে ইমেজটা এখানে সার্চ করলাম না, এটা কিন্তু শুধুমাত্র আমাদের মানে আমাদের প্রোফাইল কমপ্লিটনেসটা যে এখন 100% হয়নি, 100%টা ফিল আপ করার জন্য আমরা আপাতত এটাকে একটু ওয়ে করে বের করে দিচ্ছি এখানে, বুঝেননি? না, আপাতত আমরা এই কাজটা করতেছি যে এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে এখন অ্যাড করে দেবো, যাতে আমার কি আমার প্রোফাইলটা 100% হয়ে যায়, শুধু এতটুকু কাজ। কিন্তু কাজ পাওয়ার জন্য উপযোগী পোর্টফোলিও এটা না, মানে কাজ পাওয়ার জন্য উপযোগী না, বুঝেননি? মানে কাজ পাইতে গেলে আপনাকে আরো ভালো মানের পোর্টফোলিও রেডি করতে হবে। এখন যদি ধারণা করেন, তাই না? না তো আপনি যদি ধরা না পড়েন তাহলে সমস্যা নেই, কিন্তু ধরা পড়লে ঝামেলা আছে, হ্যাঁ, পুরো অ্যাকাউন্ট ব্যান করে দেবে। অতএব চুরির দিকে যাওয়ার দরকার নেই। আপনি যে নিজে ব্রো কমিউনিকেশন কাজ করতেছেন, আপনি এইটাকে আপনি মাইক্রোসফট এক্সেলে, এক্সেল শিটে রেখে দেন। কমপক্ষে 50টা তো আপনি করবেন প্র্যাকটিসের জন্য, এটা তো করতেই হবে, তাই না? 10টা কম হয়ে যায়, কম হয়ে যায়। হুম, আপনি যদি কেন একদিনে তো বসে 10টা করা যায়, কেন অনেক সময় নেবে কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই না?
আপনি মানে একদম সরাসরি রেসিপি কিওয়ার্ড লিখে হয়তো বা একটু টাফ হতে পারে। আপনি হোটেল রেস্টুরেন্ট সেখানেও কিন্তু মনে করেন যে আপনার বিভিন্ন খাবার সম্পর্কিত পোস্ট টোস্ট তারা দিয়ে থাকে, তাই না? তারপর ট্রাভেল জার্নিতে সেখানেও কিন্তু এরকম আপনার দেওয়া থাকে। হ্যাঁ, হ্যাঁ, ট্রাভেলিং আপনি যে ট্রাভেল সম্পর্কিত সাইটগুলো দেখবেন সেখানেও ওরকম আপনার ওই দেশের বিভিন্ন ধরনের খাবার, হোটেল ম্যানেজমেন্ট, তারপর সুইমিং পুল। হ্যাঁ, 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 ওরকম হলে সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি এমনও সাইট ঘুরে দেখছি যে সাইটগুলো এরকম ট্রাভেল সম্পর্কিত যদি অনেক সাইট থেকে থাকে তাহলে সেই সাইটের মধ্যেও আপনি দেখবেন যে ওদের অনেক বড় বড় পোস্ট থাকে এবং সেই পোস্টগুলোতে, হ্যাঁ, ওই সেই পেজগুলোতে আপনার খাবার সম্পর্কিত অনেক লেখা থাকে। হ্যাঁ, অনেক ডেলিশিয়াস খাবার, অনেক উন্নত মানের খাবার। তাহলে আপনি ওই এখন ওই অনেক বড় পোস্টের মধ্যে অনেক টপিক আছে, সেই পোস্টের মধ্যে ওই খাবার সম্পর্কিত যেটুকু লেখা আছে আপনি সেটার উপর বেস করে কমেন্ট করলেন, তাই না? কমেন্ট করে নিয়ে আপনি বললেন যে এই খাবার বা এই ধরনের আরো খাবার হ্যাঁ, হ্যাঁ, যে এই ধরনের আরো অনেক এই খাবারটা অনেক ভালো, আপনারা চাইলে আরো সুন্দর সুন্দর এরকম খাবার তৈরি করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনারা আসেন এখানে এসে দেখেন, প্রসেসটা দেওয়া আছে। যাক, যেটা বলতেছিলাম যে আপনি ওইভাবে কমেন্ট্রিং গুলো করে কমপক্ষে 50টা করতে হবে। এটা তো আপনার সিটির জন্য করতেছেন, তাই না? সমস্যা কি? আর এটাই তো আসলে কি জানেন, আসলে কথা হচ্ছে যে একটু কষ্ট না করলে ফ্রিল্যান্সিং এ সফল হওয়া যাবে না। আপনাকে কষ্ট করতে হবে, মানে, আর ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় যেটা ব্যাপার, প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে, বুঝছেন? আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন না। যেটা ফার্স্ট পরামর্শ সেটা হচ্ছে আপনার আগে ধৈর্য। ফ্রিল্যান্সিং এ আসার প্রথম শর্ত, প্রথম শর্ত হচ্ছে ধৈর্য আর পরিশ্রম। বুঝতে পারছেন? মানে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। আচ্ছা, সাপোজ আপনি যদি সফল হতে পারেন, প্রাথমিক অবস্থাতেই আপনি মান্থলি 10,000 নিচে ইনকাম হবে না, 10,000-এর ঊর্ধ্বে হবে মান্থলি প্রাথমিক অবস্থায়। হ্যাঁ, আচ্ছা ধরলাম যে আহ, আচ্ছা হোক, প্রাথমিক অবস্থা ধরলাম 5,000 মান্থলি। হ্যাঁ, 5,000 করে আপনি ইনকাম করতেছেন, কিন্তু এখন থেকে 5 বছর পর আপনার স্কিল যখন আরো অনেক বাড়বে, তখন তো আপনার ডিমান্ড অনেক বাড়বে। হ্যাঁ, তখন আপনি নিজে বলেন তো যে আপনার কত পর্যন্ত ইনকাম হবে। আচ্ছা ধরলাম যে 20,000, তাই না? তো ইনকামটা কিন্তু খারাপ না। হ্যাঁ? তাহলে আমরা এখন পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করবো, সেখানে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর করতে হয়। হ্যাঁ, তাহলে আমি একটা চাকরি যদি পাইতে চাই তাহলে আমাকে দেখেন এই যে প্রায় 24-25 বছর পড়াশোনা করে এসে তারপর এই যে 20-25 হাজার টাকা তোমার একটা চাকরি করা লাগতেছে, তাই নাকি? 20-25 বছর পড়াশোনা করে তারপর চাকরি করতে হচ্ছে, চাকরি করতে গিয়ে আবার সেই চাকরির জন্য প্রচুর পড়াশোনা করতে হচ্ছে। হ্যাঁ, তারপর ফলাফল কি, আমি সর্বোচ্চ 30 থেকে 40 হাজার টাকা বেতন পাচ্ছি এত কষ্ট করে আসার পর। তাহলে সেটা আবার প্রতিদিন অফিস যেতে হবে। হ্যাঁ, তাই না? কিন্তু এখন আমাদের তো এই ইনকামটাও তো আমরা সেরকম ইনকাম করব, তাহলে যদি একটু যদি পরিশ্রম না করি তাহলে কি পসিবল? ওইটা যদি ওইটা করতে যে এত পরিশ্রম করতে হয়, তাহলে আপনার এই কাজটাতে সফল হতে গেলে আপনাকে পরিশ্রম করতেই হবে, মাস্ট বি। যারা এই কথাটা বলে যে সহজেই ঘরে বসে আয় করুন, কথাটা বলা সহজ, তাই না? মানে অনেক ধরনের অনেক প্রতিষ্ঠান আছে তারা এইভাবে আর কি বিজ্ঞাপন দেয়, তাই না? যে এই 2 মাসের মধ্যে সব কোর্স শেষ। হ্যাঁ, বিভিন্ন মানে তাই না, ডিজাইন থেকে শুরু করে, আসলে পসিবল না। মানে আপনাকে এটাতে সফল হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে।
যারা এই পথে এসে পিছনে ব্যাক করছে আপনি আগে জেনে নেবেন ওর ধৈর্য কম, সে পরিশ্রম করতে ভালোবাসে না, সো সে পিছায় পড়ে গেছে। সো আপনি যদি টার্গেট থাকে এবং ধৈর্য পরিশ্রম থাকে তাহলে আপনি আগাতে পারবেন, মাস্ট বি। বুঝতে পারছেন? আচ্ছা, যেটা আলোচনা করতেছিলাম, তাহলে আপনি এই ব্লক কমেন্টিং এর উদাহরণটাই দিয়ে আপনি যেটা বলেন, আপনি 50টা করার পর মাইক্রোসফট এক্সেল রেখে দিন, এটাকে আপনি স্ক্রিনশট রেখে তারপর আপনি সেটাকে পোর্টফোলিওতে অ্যাড করবেন। হ্যাঁ, একটু বলবেন যে আমি এই স্কুলগুলোতে ব্লক কমেন্টিং এর কাজ করছি। হ্যাঁ, আর ব্লক কমেন্টিং আমি ভালোভাবেই পারি। আমার ব্লক কমেন্টিং যেগুলো আমি ব্লক কমেন্ট করি প্রায় সব সাইটগুলোই আমার, হ্যাঁ, অ্যাপ্রুভ করে। হুম, উদাহরণস্বরূপ আপনি এগুলো দেখেন, আমার নিচের করা এভাবে। কে চেক করবে? আপনাকে যদি কাজ দেয় তাহলে চেক করবে, যদি মনে করে যে আপনাকে তারা কাজ দেবে তাহলে তারা চেক করবে। আর মনে করেন যে এখন তো যত পারাপারি কাজ নেওয়ার জন্য, আপনি দেখবেন যে 2 মিনিটের মধ্যেই কমপক্ষে 20-30টা অ্যাপ্লাই পড়ে গেছে, করে না? তাহলে এমনটা যদি হয় তাহলে উনি তো আবার সবগুলো চেক করে করে দেখার সময় আনার নেই, তাই না? এই জন্য ভালো যেটা হয় যে আপনার অ্যাপ্লিকেশনটা যাতে কাজ পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই হয়, প্রথমের দিকে থাকে। হয়তোবা উনি কি করতে পারে, কারণ ওনার ইচ্ছা, হ্যাঁ, ওনার প্রথম 10টা উনি চেক করে দেখলো, এর মধ্যে যেটা ভালো লাগলো তাকে দিয়ে দিল। এই জন্য প্রথমের দিকে অ্যাপ্লাই করাটা ভালো। আর ভাবতেছে যে আপনাকে উনি কাজ দেবে, প্রথম অবস্থায় আপনার ওভারভিউটা উনি চেক করলো, ওটা দেখা হয়ে গেল, তারপর কভার লেটারটা দেখলো, তাই না? মানে আগে কভার লেটারটা দেখলো, না আপনি যতটুকু তাকে বোঝাতে পারেন। আর প্রথমে কভার লেটারটা চেক করলো, করার পর উনি আপনার ওভারভিউ দেখলো, যদি মনে করে না ভালো লাগলো তাহলে তো আপনার অ্যাটাচমেন্ট তারা চেক করে দেখতে পারে, যে আপনি যেটা অ্যাটাচমেন্ট করে দিলেন এটা চেক করে দেখতে পারে। তারপর আপনার বাকি পোর্টফোলিও যেটা আছে সেটা আপনার তারা চেক করে দেখতে পারে, দেখে যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে তাহলে কাজ দেবে। আর আপসেট হওয়ার কিছু নেই, এইভাবেই তো আগাইতে হয়। যারা শুরু করছে তাদেরও তো এই ঘটনা, তাই নাকি? হ্যাঁ। আর আপনি যদি ভাবেন যে এত ঝামেলা কিভাবে শুরু করব, তাহলে পিছিয়ে পড়বেন। কারণ আপনি এখন থেকে 3 বছর পর গিয়ে দেখবেন এই যে এখন যারা শুরু করছে তারা আবার সেই সময় গিয়ে সাকসেস ফুললি। বুঝেননি? মানে এখন যে আপনি কোনো ভয়ে কোনো কাজে অ্যাপ্লাই করেন না, হাল ছেড়ে দিচ্ছেন, তাই না? কিন্তু আবার যে 2 বছর পর মনে হয় যে না আমি একটু এখন চেষ্টা করে দেখি, তার মানে আপনি 2 বছর পিছিয়ে গেলেন এই চেষ্টা না করার ফলে। আর এখন থেকে যারা আবার শুরু করছে আপনি সেই প্রোফাইলগুলো চেক করে দেখবেন, দেখবেন তারা আবার সাকসেস হয়ে গেছে 2 বছর পর। বুঝতে পারছেন কি মানে কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, লাইনে থাকতে হবে, হ্যাঁ। যা আপনাকে সাকসেস হতে গেলে লাইনে থাকতেই হবে, মানে একবারেই তো আপনি আর গাছের উপরে উঠতে পারবেন না আপনাকে, তাই না? নিচ থেকে তো ধীরে ধীরে উঠে যেতে হবে। মানে একবার এক লাফে আপনি উপরে উঠতে যাচ্ছেন, এটা কিন্তু পসিবল না ফ্রিল্যান্সিং এ, কোনো ক্রমেই পসিবল না। এবং কেউই বলতে পারবে না যে আমি কোনো পরিশ্রম ছাড়া একবারে উপরে উঠে গেছি, এটা পসিবল না। আপনি সবার কাছেই শুনবেন, যারা সাকসেস সবার কাছে শুনবেন তারা এই কথাটাই বলবে, না পরিশ্রম করে চেষ্টা করে আগাতে হবে। ওকে, বুঝতে পারছেন কি? আচ্ছা, আচ্ছা, আমরা এই যে এখন একটা পোর্টফোলিও অ্যাড করে দেখাবো, জাস্ট অ্যাড করতে হয় কিভাবে সেটাই, আর কিছু না। আচ্ছা, সাপোজ কোনটা ভালো লাগে? আচ্ছা, মনে করেন যে এই পিকচারটাকে আমি আগে সেভ করে নিই। আচ্ছা, এখন আমরা পোর্টফোলিও অ্যাড করব।
তাই না? আচ্ছা, আপনি যদি লাইনে থাকেন, আপনার যদি স্পিড ভালো থাকে, একটা জিনিস দেখবেন, আপনি নতুন নতুন জব চলে যেরকম মধ্যে দেখেন দেয়ার আর 2 নিউ জবস। হ্যাঁ, ক্লিক টু সি দেম। এখন দেখছেন কি কখনো? দেখেন এটা আচ্ছা এটা এই দেখেন 16 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, 39 মিনিট আগে একটা। আচ্ছা, আমরা এখন যেহেতু পোর্টফোলিও অ্যাড করবো, তাহলে আমরা প্রথমে যাবো প্রোফাইলে। হ্যাঁ, প্রোফাইলে যাওয়ার পরে যে আপনি এখান থেকে এডিট মাই প্রোফাইল জানেন তো? হুম, তারপর সেখান থেকে আপনি গিয়ে এই যে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও অ্যাড, একটু সময় নিচ্ছে। তাহলে তারপর আপনি যেখান থেকে প্রজেক্ট টাইটেল, তাই না? আপনার এখানে কোন প্রজেক্ট, হ্যাঁ ওইটার নামটা আপনি দেবেন। হ্যাঁ, যে বললেন যে আপনার ব্লগ কমেন্টিং, হুম, ব্লগ কমেন্টিং, তারপর ওইটার সম্পর্কে একটা ডিসক্রিপশন এখানে আপনি লিখবেন, ঠিক আছে? তারপর প্রজেক্ট টাইটেল, সাপোজ আমি এখানে দিলাম মেটাটা ক্রিয়েশন, তাই না? মেটাটা ক্রিয়েশন, তাই না? তাহলে আপনি এখন একটা প্রজেক্ট ডেসক্রিপশন আপনি আপনার ইচ্ছা মতো দেবেন, তাই না? ইচ্ছা মতো আপনি দিচ্ছেন, তো লেখা যেতে পারে এরকম যে আই হ্যাভ গ্রেট নলেজ অথবা ভাস্ট নলেজ, তাই না? গ্রেট নলেজ, এটা দিলেন, তাই না? আরো এরকম আপনি একটু বাড়ায় লিখবেন, আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। হুম? আপনি হুম হুম, এটা ব্রাউজ, আপনি যেখানে পিকচার আপলোড করবেন, যেটা পিকচারটা আপলোড করার জন্য এটা আপনাকে ইউজ করতে হবে। এইটা এইটা আপনি অ্যাড করবেন, মানে করার দরকার নেই, এটা চাইলে করতে পারেন, থাম্বনেল বোঝেন না? আচ্ছা, ওইটা ইউজ করার দরকার নেই। হ্যাঁ, আপনি এইটা ইউজ করবেন। আর যদি এমনটা হয় যে আপনার, তারপর শুনুন, এখানে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, যেটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়তেছে, এই সেলস মার্কেটিং, হ্যাঁ, তারপর এখান থেকে এসইও, তারপর প্রজেক্ট ইউআরএল, যদি আপনি কোন প্রজেক্টের আন্ডারে, মানে কোন সাইটের জন্য আপনি এই কাজটা করছেন, তাই না? সেই প্রজেক্ট ইউআরএলটা এখানে আপনি দিয়ে দেবেন। কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি যে কম্পিলেশন ডেট, কবে এটা শেষ করছেন এটা দেবেন। তো এগুলো না আপনার অপশনাল সব, এগুলো দিতেই হবে এমনটা কোনো কথা নেই, ঠিক আছে? মেইনলি আমাদের যে যখন আমরা শুধুমাত্র অ্যাকাউন্টটা 100% করার জন্য এই কাজটা করতেছি, তারপর আমাদের পোর্টফোলিওটাকে আমরা অন্যভাবে সাজাবো, এভাবে না। কাজ পাওয়ার জন্য উপযোগী করতে হলে পোর্টফোলিও সাজাতে গেলে আপনাকে অন্যভাবে সাজাতে হবে। হ্যাঁ, সেটা বলবো আমি। তো যাক, এখানে যাওয়ার পর তারপরে যে আপনি এখান থেকে ব্রাউজ, হুম, ব্রাউজে ক্লিক করে ওটা অ্যাড করবেন। আচ্ছা, ব্রাউজে ক্লিক করলাম, করার পর এই যে আপনি এখন এই ইমেজটাকে আমরা সিলেক্ট করে দিই মেটা ট্যাগের জন্য। তারপর অ্যাড ক্যাপশন এসব দরকার হয় না। তারপর আপনি এখানে সেভ চেঞ্জেস, এই যে পাবলিশ চেঞ্জেস করলে এটা পাবলিশিং হয়ে যাবে। এভাবে করে দেখেন আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে। কিন্তু কাজ পাওয়ার জন্য আপনার শুধু এতটুকু পোর্টফোলিও এনাফ না। যে আপনি এখন আপনি যদি চান তাহলে আপনি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কিত পোর্টফোলিও রেডি করবেন। হ্যাঁ, তাহলে আপনি পোর্টফোলিওতে ওখানে যদি বলেন যে আমি আহ, ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি,
হ্যাঁ সেটাই, আপনি অথবা আপনি যে সাইটটা, যেমন আপনি আমরা কি ইউজ করি, গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করি, তাহলে গুগল অ্যাডওয়ার্ডসে আপনি ওখানে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, করার পর ওই পেজটার স্ক্রিনশট আপনি নিয়ে রাখলেন। নেওয়ার পর তাহলে আপনি যখন এই যে এখানে যখন আমরা অ্যাড করলাম যেভাবে, দেখেন এখানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে, এই যে মিরাটেক ক্রিয়েশন। হ্যাঁ, আপনি চাইলে যে কোনো মুহূর্তে এটাকে এডিট রিমুভ করতে পারেন, এটা জানেন তো? হ্যাঁ, এইভাবে অ্যাডে গিয়ে আপনার এইভাবে করার পর পিকচারটা অ্যাড করে দেবেন। তারপর প্রজেক্ট টাইটেল আমরা যেমন এখানে মিরাটেক ক্রিয়েশন লিখলাম, আপনি লিখবেন কিওয়ার্ড রিসার্চ, তাই না? তারপর আপনি যে ডিসক্রিপশন যেটা, সেটাতে আপনি ডিসক্রিপশনটা বড় করে লিখবেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি, খুব ভালো হবে। হ্যাঁ, জেনারেলি আমি কি ইউজ করি, গুগল অ্যাডওয়ার্ডস টুল। হ্যাঁ, এসব ছাড়াও আমি আরও অনেক টুলস ইউজ করতে পারি। হুম, তার মধ্যে আপনি কিছু উদাহরণ দিয়ে দিলেন, যেমন এই যে এসইও বুক আমাদের আছে একটা, অনেক নাম দিছি না, ওখান থেকে আপনি আপনার সুবিধা মতো বেশ কয়েকটা নাম দিয়ে দিলেন, তাই নাকি? তারপর আপনি আপনার সাইটের জন্য যে কিওয়ার্ড রিসার্চ করছেন, যে ইট ইজ এর একটা সাইট, এই সাইটটা আমার এই সম্পর্কিত, এবং এই সাইটের জন্য আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করছি। হুম, এই কিওয়ার্ডগুলোর মান্থলি সার্চ এত, কম্পিটিশন এত। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে ডিসক্রিপশনটা একটু বড় করার জন্য এই কথাগুলো এভাবে সাজা লিখতে পারেন। লিখে এভাবে এভাবে আপনার বেশ ভালো মানের একটা পোর্টফোলিও রেডি করতে হবে। কিন্তু এটা প্রফেশনাল মানের কোনো পোর্টফোলিও না, কারণটা হচ্ছে আমরা শুধু এটাকে কি করলাম, একটা পিকচার এবং এক লাইনে একটা ডিসক্রিপশন দিয়ে দিছি, এটা কিন্তু প্রফেশনাল মানের হলো না। আমরা এটা এজন্যই করলাম যে শুধুমাত্র আমাদের প্রোফাইলটাকে 100% করার জন্য, কিন্তু কাজ পাওয়ার উপযোগী প্রোফাইল পোর্টফোলিও করতে গেলে আপনাকে আরো একটু ডেভেলপ করে করে করতে হবে। ওকে, আর পোর্টফোলিও সম্পর্কিত পোর্টফোলিও ভালো হয় আপনার, এভাবে তো আপনি পোর্টফোলিও এখানে অ্যাড করে রাখবেন কিছু, কিন্তু আপনার কাজ পাওয়ার জন্য, বিশেষ করে নতুনদের জন্য কাজ পাওয়ার জন্য পোর্টফোলিও এটাই ভালো হয় যে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করবেন নিজের জন্য। পোর্টফোলিও ওয়েবসাইট তার মানে একটা ওয়েবসাইট থাকবে, একটা সাইটের লিঙ্ক, যেমন আপনার গুগল এক্সপোর্ট থেকে সাইট তৈরি করছেন না, এরকম আপনার একটা সাইটের লিঙ্ক থাকবে। সেই সাইটের মধ্যে শুধু আপনি আপনার সব কাজ, প্রজেক্ট, যে কাজগুলো আপনি করলেন, প্র্যাকটিস বলেন অথবা ক্লায়েন্টের কাছে যে প্রজেক্টগুলো করবেন সেখানে আপলোড করে দেবেন কাজগুলোকে। জি হ্যাঁ, না, ওই ওই সাইটে আপনি আপনার সব কিছু আপলোড করে দেবেন। হুম, দিয়ে শুধু একটা লিঙ্ক ওখানে, আপনার সাইটের মধ্যে যেমন আপনি আপনার সাইটে পোস্ট করেন, তাই না? এই পোস্টের তো সব পোস্টের বিভিন্ন ধরনের লিঙ্ক আছে। আমরা কি কাউকে যদি আমাদের সাইটটা সম্পর্কে বলি, তাহলে কি আমরা প্রতিটা সাইটের লিঙ্ক, মানে পেজের লিঙ্ক তাকে দেবো? দেবো না, কিন্তু মানে মেইন যে লিঙ্কটা সেটাই দেবো। তাহলে আপনার একটা যদি এরকম পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনি বিভিন্ন ধরনের পোর্টফোলিও আপনি আপলোড করলেন, করার পর মেইন ইউআরএল যেটা লিঙ্কটা, এটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন। কখন? যখন আপনি কাজে অ্যাপ্লাই করবেন। ওই কভার লেটার, না না, ইন্টারভিউ যে অ্যাপ্লাই করবে সেটা তো পরে, আগে আপনার এটা যদি তাকে খুশি করাতে পারেন। আপনি যখন কভার লেটার লিখবেন, কভার লেটার আমি লেখা দেখাবো, কভার লেটার যখন আপনি লিখবেন, লিখে তাকে আপনি বলবেন যে আমার পোর্টফোলিওটা আপনি চেক করে আসেন, এটা আমার পোর্টফোলিও সাইটের লিঙ্ক। ইট ইজ ওয়ান অফ দ্য ট্রিক্স কাজ পাওয়ার নতুনদের জন্য। তা হ্যাঁ, এখন আসলে আপনাদের যে কোর্সটা, তাতে তো আমার অত কিছু দেখানো আপনাদের সম্ভব না, শুধু বলে রাখলাম। হ্যাঁ, আপনারা নিজেরা চেষ্টা করেন, পারবেন। আর ও হ্যাঁ, আচ্ছা, আমি একটা এই গ্রুপে, আমাদের রংপুর সেলস গ্রুপে পোর্টফোলিওর উপর একটা পোস্ট দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। হ্যাঁ, গ্রুপে, এই গ্রুপে আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? পোর্টফোলিও সম্পর্কিত আপনি যেহেতু নিজস্ব, আপনি চাইলে নিজের ডোমেন হোস্টিং নিয়ে আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করতে পারেন, যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় সেটা করব না টাকা খরচ করে। হ্যাঁ, কিন্তু এমন অনেক সাইট আছে যে সব সাইটগুলো পোর্টফোলিও তৈরিতে সহায়তা করে, মানে ওখানে শুধু পোর্টফোলিওর কাজ হয়। কীরকম? আমি ওই সাইটে রেজিস্ট্রেশন করে আমি আমার পোর্টফোলিওকে আপলোড করব, আপনি আপনারটা আপলোড করবেন, এভাবে প্রতিজনের একটা করে আলাদা আলাদা লিঙ্ক থাকবে। তো যাই হোক, আমি এই পোর্টফোলিও নিয়ে কিছু বলতেছি না, আপনি ওই পোস্টটা পড়বেন এবং ওখানে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কগুলোতে আপনারা ঢুকে দেখবেন কোন সাইটটা আপনার জন্য
আপনার ইউজ করতে ভালো লাগবে। হ্যাঁ, অথবা আপনি গুগলে যদি সার্চ করেন যে পোর্টফোলিও ক্রিয়েশন সাইট লিস্ট, হুম, তাহলে আপনি গুগল থেকে সার্চ করেও অনেক ভালো সাইট পেয়ে যেতে পারেন পোর্টফোলিও তৈরি করার জন্য। কিন্তু আমি সবগুলো যাচাই করেই দেখছি, ঠিক আছে, তুলনামূলকভাবে যেগুলো বেস্ট আমি সেই বেস্ট লিস্টগুলো ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ওইটা দেখে আপনারা পোর্টফোলিওটাকে রেডি করে নেবেন। বললাম তো আপনার কাজ পাওয়ার জন্য পোর্টফোলিও ওয়েবসাইট আপনাকে অনেক হেল্প করবে, মানে অনেক হেল্প শুধু না, মারাত্মক হেল্প। কারণ যে কাজের ভিড় কাজ পাইতে গেলে, তাই না? আর এভাবে এটা প্রফেশনাল মানের পোর্টফোলিও না। আহ, আপনার এটাকে প্রফেশনাল, হ্যাঁ, এটাকে প্রফেশনাল করতে গেলে আপনাকে অনেক বড় ডিসক্রিপশন দিতে হবে এবং ভালোভাবে বোঝাইতে হবে যে হ্যাঁ আমি কাজটা পারি। হ্যাঁ, একদম আর রচনা লেখার দরকার নেই, মোটামুটিভাবে একটা মানের লিখে সেটাকে আপনি তাকে বোঝাই দেবেন যে কাজ পারেন, ঠিক আছে? আর অবশ্যই ক্লায়েন্টকে যখন আপনি কভার লেটার লিখবেন, কাজে অ্যাপ্লাই করবেন, অবশ্যই তাকে বলবেন যে প্লিজ, মানে অবশ্যই যেন আপনার পোর্টফোলিওটা অন্তত চেক করে, যেহেতু নতুন আমি কাজে, সুতরাং আমাকে আপনি ইগনোর না করে অন্তত একবার পোর্টফোলিওটা চেক করে এসে তারপর আপনি আমার সম্পর্কে ডিসিশন নেন, তাই না? এভাবে যে তাকে বলতে পারেন, তাই না, যে আপনি আমাকে না জেনেই ইগনোর করার দরকার নেই, একটু জেনে এসে ইগনোর করেন। হ্যাঁ, তাই নাকি? এটা কিন্তু একটা মেন্টালি তাকে আহ, দুর্বল করে দেওয়া, তাই না? যে আপনি আমাকে না দেখেই, হ্যাঁ, আমাকে না দেখে আপনি আমাকে বাদ দেন না, বরঞ্চ একটু দেখে এসেই প্রয়োজনে বাদ দেন, আপনার পোর্টফোলিওটা চেক করে আসেন, তাই না? আর একবার যদি আপনার পোর্টফোলিওতে ঢুকে পড়ে, তার মানে অবশ্যই আপনার সম্পর্কে আগ্রহ নিয়েই ঢুকে পড়ছে। আর ইতিমধ্যে যদি আপনার পোর্টফোলিওটা ভালোভাবে রেডি করা থাকে, কাজ নিশ্চিত, তাই না? কাজ পাওয়া কি নতুনদের জন্য কঠিন? কঠিন না, কিন্তু কিছু ওয়ে জানতে হয়। বুঝতে পারছেন কি? মানে কথা বলার ধরন, আপনি যদি, যেহেতু আপনি স্কিল্ড, আপনি স্কিল্ড না হয়তো মাঠে নামতেছেন না, আপনি স্কিল্ড হয়ে নেবেন, হয়ে নেওয়ার পর এইভাবে একটু কথা বলার চেষ্টা, মানে কথা যদি বলতে পারেন, যাকে বোঝাতে পারেন, তাহলে কাজ পেয়ে যাবেন, যত ভিড় হয় হবে। তাহলে যাক, এভাবে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন তো? ওকে, ঠিক আছে। এখন আপনাদের টেস্ট, আপনারা টেস্ট দিছেন? আচ্ছা, হ্যাঁ, এসিওর টেস্ট আপনাদেরকে দিতে হবে, যেহেতু এসিওর কাজ করবেন অবশ্যই এসিওর টেস্ট দিতে হবে। এডিটিং করে দিই, এটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে এখান থেকে আপনি যে টেস্টে যাবেন, হ্যাঁ, টেস্টে যাওয়ার পর আমি কিন্তু একদম শুরু থেকেই দেখালাম না, কারণ যেহেতু আপনাদের অ্যাকাউন্ট করা আছে আগে থেকে, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু মনে করেন যে শুরু থেকে মানে অ্যাকাউন্ট তৈরি করা, এটা মানে এটা তো দেখানোর দরকার হলো না, কারণ যেহেতু আপনাদের রেডি করা আছে, সুতরাং আমি রেডি করা একটা জিনিসকেই আর কি কি করতে হবে সেটা দেখাই দিচ্ছি, তাই না? তো এখান থেকে যে আপনি যে টেস্টে যাওয়ার পর এই যে আপনার যেসব টেস্ট আগে দিচ্ছিলেন সেই সব টেস্টের লিস্ট এখানে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে সেসব টেস্টের লিস্ট দেওয়া দেখতে পারবেন। হ্যাঁ, আছে না এরকম? আপনার দেখায় কি? চেক করে দেখেন তো। তারপর এখানে ভিউ মোর টেস্টে যাওয়ার পর আপনি এখান থেকে টেস্টের লিস্ট করুন পেয়ে যাবেন। আচ্ছা, এই যে অল ক্যাটাগরি দিয়ে যখন আমরা সার্চ করলাম, দেখেন এখানে অসংখ্য টেস্ট আছে, অনেক টেস্ট। এই টেস্টগুলোর মধ্যে থেকে আপনার যেটা যেটা দরকার সেসব টেস্ট আপনি সিলেক্ট করে সেই টেস্টগুলোর দিয়ে দেবেন। হ্যাঁ, আর অবশ্যই টেস্ট দিতে হবে, স্কিল টেস্ট। আর এজন্য যে যখন আপনি কাজে অ্যাপ্লাই করবেন, এমনও ক্লায়েন্টরা আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি যে এই কাজে অ্যাপ্লাই করলেন, এই কাজের জন্য অ্যাপ্লাই করার যোগ্যতা আপনার কি, বা আপনি, হ্যাঁ, আহ, আপনি কি আহ, এই এই কাজের জন্য ওডেক্স থেকে কোনো টেস্ট দিয়েছেন কিনা, এরকম প্রশ্ন তারা করে, যে আপনি কোনো টেস্ট দিয়েছেন কিনা।
যে আপনি যে কাজে অ্যাপ্লাই করলেন, এই কাজটা যে আপনি পারবেন, আপনি এই কাজের টেস্ট কি ওডেক্সে দিয়েছিলেন, এরকম তারা প্রশ্ন জিজ্ঞাসা করে। এখন প্রায় মানে জবগুলোতেই তারা এই ধরনের প্রশ্নগুলো করে থাকে। তাহলে অবশ্যই টেস্টগুলো দিতে হবে, স্কিল টেস্ট। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই আপনারা এই যে এই কাজগুলো করবেন, এই যে ইউএসএ বেসিক স্কিল টেস্ট, স্পেলিং টেস্ট, মানে বিশেষ করে ইংলিশের উপর স্কিলটা আপনি তাদেরকে তুলে ধরতে পারেন, তাহলে কাজ পাওয়াটা অনেক সুবিধা। কারণ অনেক, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা যেহেতু আমাদের প্রোফাইল বাংলাদেশে, তারা তো অবশ্যই দেখবে। তো যেটা অনেক সময় হয় যে নতুন নতুন যারা ফ্রিল্যান্সার, তাদের ক্ষেত্রে যেটা হয় যে ক্লায়েন্ট যখন কাউকে কাজ দিয়ে দিছে, তো ভালোভাবে ইংলিশে তার সঙ্গে কমিউনিকেশন করতে পারে না জন্যই তাকে বাদ দিয়ে দেয়। তার মানে আমাদের সম্পর্কে একটা আবার নেগেটিভ ধারণা তৈরি হয়। এখন সেই ক্লায়েন্টের কাছে যদি এরকম কোনো ক্লায়েন্টের সঙ্গে যদি কারো ঘটে থাকে, হতেও তো পারে, হবে যে এমনটা না, হতেও পারে, বা এরকম অনেক হয়েও থাকে। তাহলে সেই ক্লায়েন্টের যদি আমি আবার কাজে অ্যাপ্লাই করি, তাহলে সভাপতি বাংলাদেশি ভেবে আমাকে একটু ইগনোর করতে পারে, তাই না? যেহেতু আগে একজনকে দেখছি। কিন্তু সবাইকে যে করবে তা না। যদি দেওয়া থাকে যে না, আপনার ইংলিশ এই টেস্টগুলো দেওয়া আছে এবং আপনি এখানে ভালো স্কোর পাইছেন, টপ 10 বা টপ 20-তে ছিলেন, হুম, পয়েন্ট যদি আপনার ভালো থাকে, তাহলে সভাপতি আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা করবে না, তাই না? তাহলে অবশ্যই টেস্টগুলো দেবেন। তো এখানে আপনি সার্চ করে করে এখান থেকে টেস্টগুলো নেবেন। তো টেস্টগুলো আসলে দেন কিভাবে? হ্যাঁ, যে মানে একটা ইংলিশ স্পেলিং টেস্ট আপনি দিছিলেন না, আপনারা দিয়েছেন কিভাবে? মানে ওখানে যে প্রশ্নগুলো আসে, উত্তরগুলো কিভাবে পাইছিলেন? কঠিন হয়নি? আচ্ছা, আপনার স্কোর কত ছিল ওখানে? 6-0 না? আচ্ছা, যাক ভালো। কিন্তু সবগুলো এভাবে যদি পারেন ভালো, একা একাই চাইলে নকল করেও দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা বললাম যে চাইলে নকল করেও আপনি স্কিল টেস্টগুলো দিতে পারবেন। তবে হ্যাঁ, আছে প্রসেস, তবে সেটা না করাই ভালো, তাহলে আপনি আপনার নিজেকেই ফাঁকি দিচ্ছেন। কিন্তু যেহেতু আমাদের আবার কাজ পাওয়াটা দরকার দ্রুত, তাই না? সেহেতু একটু একটু এটা করা যায়। হ্যাঁ, যায়, কিন্তু আপনাকে অবশ্যই পরবর্তীতে সময় পেলে জিনিসগুলো জেনে নেবেন। সময় পেলে না, জিনিসগুলো জেনে নেবেন, তাই না? অবশ্যই আপনি ওখান থেকে একটা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি জানতে পারেন, ওটা আপনার একটা স্কিল, আপনি এই জিনিসটা জানতে পারছেন, তাই নাকি? আপনি আপাতত না হয় পরীক্ষায় পাশ করার জন্য এখানে এবং ভালো স্কোর করার জন্য আপনি একটা ওইভাবে কপি করে দিলেন, দিয়ে ভালো স্কোর করলেন, বাস, তারপর আপনি ওইটা আবার দেখে নিলেন যে হ্যাঁ, আমি এগুলো এগুলো পারি। কিন্তু আপনি ওইসবে আর কোনো ধার ধারে না, সব দেখেনি না, শুধু এরকম কপি করেই যাচ্ছেন, তাহলে আপনার নিজেকে ফাঁকি দেওয়া হচ্ছে, অনেক কিছু থেকে আপনি হারাচ্ছেন। না, সেটা আমাদের শুধু কি পরীক্ষায় পাশ করার জন্য এবং ভালো স্কোর করার জন্য, এটা আমরা ওইটা করতে পারি। আর সাধারণত এসইওর টেস্ট, মানে এসইও রিলেটেড যে কোশ্চেনগুলো করে, আপনার এই ওডেক্সে যত টেস্ট আছে তার মধ্যে কঠিনতম টেস্টগুলোর মধ্যে এসইওর টেস্টটা একটা, তুলনামূলকভাবে। হ্যাঁ, 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 অবশ্যই এটা আপনাকে দিতেই হবে, তা নাহলে আপনার ওডেক্স তো রেডি হবে না। আপনার এখানে যে, আচ্ছা দাঁড়ান আমি একটু দেখাচ্ছি তাহলে, প্রোফাইলে যাই। ওটা আপনার দেওয়া আছে তাহলে মনে হয়, ওটা ছাড়া তো আপনার ইয়ে হওয়ার কথা না। যে
আপনি তাহলে দেখেন যে আপনার ওই যে আচ্ছা হোক, ওই টেস্টটা দিয়ে নেবেন, হ্যাঁ ওটা দরকার আছে, বুঝতে পারছেন? ওইটা দরকার আছে, ওই টেস্টটা দিতে হয়, ওটাকে বলে ওডেক্স রেডিনেস টেস্ট। মানে আপনার ওডেক্সের উপরে একটা বেসিক, তবে আমার মনে হয় তো ওইটা টেস্ট না দিলে আপনার প্রোফাইলটা হয়তো আসার কথা না। একদম শিওর মনে আছে? আচ্ছা, তাহলে তাহলে আপনি রেডিনেস টেস্টটা দিয়ে নেবেন, হ্যাঁ। ওটা বেশি না, 11টা প্রশ্ন থাকে, 25টা থাকে। আচ্ছা, আচ্ছা মেবি আমি ভুলে গেছি মনে হয়, কারণ এখন ধরো ওইসব টেস্ট তো আর দিতে হয় না, তাই না? ওটা তো অনেক আগের কথা। তো বলেন। জি। হুম। উম, পুরোপুরি ভালো না। না না না, ওটা ওটা তো আপনার একটু মানে ফাঁকিবাজি কাজ হয়ে যাচ্ছে। কারণ ক্লায়েন্টকে যখন আপনাকে, আপনি যেটা রেডি করতেছেন সেটা কি আপনার তো শুধু মানে ক্লায়েন্টকে দেওয়ার জন্যই, তাই না? কারণ যখন আপনি কাজে অ্যাপ্লাই করবেন তখন আপনি অ্যাটাচমেন্ট হিসেবে সব দিতে পারবেন, এবং দিতে হবে। অ্যাপ্রো হ্যাঁ, এই জন্য তো বুঝতে পারছি, কিন্তু কিন্তু একটা সাইট তো আপনার উদাহরণ হতে পারে না, তাই না? একটা সাইট তো আর আপনার পুরো এক্সাম্পল হতে পারে না, আপনাকে তো আরও কিছু সাইট ক্লায়েন্টকে দেখাতে হবে। আর অবশ্যই যখন আপনি এই ধরনের কাজগুলোর জন্য অ্যাপ্লাই করবেন, যেমন ব্লগ কমেন্টিং, ফর্ম পোস্টিং, তারপর আরও রিলেটেড যে কাজগুলো, সোশ্যাল বুক মার্কিং, যখন আপনি সব করবেন তখন আপনি যে অ্যাটাচমেন্ট হিসেবে আপনার পূর্বের করা কাজগুলোকে তাদেরকে সাবমিট করতে হবে। দেখেন আমি কাজগুলো আগে করছিলাম, আমি কাজ পারি, ঠিক আছে? আর তাহলে রেডিয়েন্স টেস্টটাও দিয়ে নেবেন। তো আমরা যেটাতে ছিলাম মেইনলি হচ্ছে আপনার এই যে এই টেস্টটাই এখানেই, হ্যাঁ, এটা দিতে হয়। ওটাকে বলে ওডেক্স রেডিনেস টেস্ট, হ্যাঁ। আপনি চাইলে এখানে ওডেক্স রেডিনেস টেস্ট লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার প্রোফাইলে শো করে না। ওডেক্স রেডিনেস টেস্ট যেটা, এই টেস্টটা আপনার প্রোফাইলে শো করে না, করবে না। যেমন এই যে আমরা যেমন এখানে যদি এখন দেখি যে এখানে যে অনেক টেস্ট দেওয়া আছে না, এই দেখেন এখানে কিন্তু টেস্ট দেওয়া আছে বেশ, হ্যাঁ। এই টেস্টগুলো, হ্যাঁ টপ 20-তে, টপ 20। তো এখানে দেখেন অনেক টেস্ট দেওয়া আছে, কিন্তু এখানে সে এখান থেকে আপনার রেডিনেস টেস্টটা কিন্তু দেওয়া আছে এখানে, বাট এটা কিন্তু এখানে শো করেনি প্রোফাইলে। এটা কারোরই শো করে না, করবে না, বুঝতে পারছেন? তো আপনারা এখন এখান থেকে চাইলে এখানে শুধু সার্চ করবেন যে কোন কোন টেস্ট দেওয়া দরকার। আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করবেন, হ্যাঁ। সার্চ ইঞ্জিন এসিও, এসিও আবার দুইটা টেস্ট আছে তো এখানে, তো আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করবেন, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই প্রোফাইলে এইটা দেওয়া আছে টেস্টটা, যার ফলে এটা এইভাবে দেখাচ্ছে যে টাইটেল ক্যাটাগরি যে কোয়ালিফাইড ফ্রিল্যান্সার্স, মানেটা হচ্ছে যে টেস্ট মানে কোয়ালিফাইড ইনি এই ফ্রিল্যান্সার, এই কাজের জন্য কোয়ালিফাইড, মানে এই টেস্টটা অলরেডি যে টেস্ট টেকেন, এই দেখেন, হ্যাঁ, এই প্রোফাইল থেকে এই টেস্টটা দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছি? এই দেখেন এই যে আমাদের এই টেস্টটা এখানে, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেস্ট, এই যে স্কোয়ার এত, এই যে টপ 20। আপনি চাইলে এখানে ডিটেলসটাও দেখতে পারবেন, আপনার কোন কোন কবে দিচ্ছেন, হ্যাঁ, তারপর কোন ধরনের প্রশ্নতে ক্যাটাগরিতে কত কত পয়েন্ট, আপনি চাইলে এটা ডিটেলস দেখতে পারেন। দিচ্ছি যে কোন কোন ক্যাটাগরি আন্ডারে আপনার পার্সেন্টেজটা কীরকম। এই যে দেখেন এখানে এই যে কারেক্ট আনসার, হ্যাঁ, এই যে এসিও টেকনিক্সের উপর 83%, এইরকম পার্সেন্টেজ আপনি ডিটেলস দেখতে পারবেন। যদি
তো যাই হোক, এটা গেল আমাদের এভাবে। তাহলে এভাবে কাজ সার্চ করে করে আপনাকে, সরি, টেস্ট সার্চ করে করে সেই টেস্টগুলো খুঁজে বের করে সেই টেস্টগুলো দিতে হবে। তো যেহেতু আমাদের এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টেস্টটা দেওয়া আছে, তাহলে আমি অন্য একটা টেস্ট দেখাই, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই টেস্টটা যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো কিছুটা পারি, তাই না? তাহলে আমরা এখন এই টেস্টটা দিতে পারবো। দেখেন, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়ার পর যে আমাদের কাছে চলে আসছে টেস্ট টাইটেল, ক্যাটাগরি ইন্টারনেট কনসেপ্ট থাকতে হবে, কোয়ালিফাইড ফ্রিল্যান্সার আছে এতজন, টোটাল টেস্ট দিছে এতজন। আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে যখন সার্চ করছিলাম তখন কিন্তু আমাদের এই নিচের এই লেখাটা এভাবে আসেনি, তাই না? শুধু কোয়ালিফাইড ফ্রিল্যান্সার আমরা টেস্ট টেকেন্স, মানে আমাদের ওটা দেওয়া হয়ে গেছে, তাই না? আমাদের দেওয়া ছিল। আমি আর একবার দেখাই দিচ্ছি। আচ্ছা, দেখেন, যখন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করলাম তখন কিন্তু শুধু এভাবে লেখা, এখানে কোনো টেস্টের নাম নিচে দেওয়া নেই, বাট এখানে কিন্তু টেস্টের নামটা নিচে দেওয়া আছে, তাই না? এটা পার্থক্য দেখার জন্য দেখালাম যে এটাতে দেওয়া আছে বাট এটাতে দেওয়া নেই, যেহেতু আমাদের এটা দেওয়া হয়ে গেছে আগে থেকে। তো এখন আমরা দেবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টেস্ট। তাহলে এই যে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার টেস্ট রেডি হবে, টেস্ট আসবে এখানে, এই যে স্টার্ট টেস্ট। তো এখন যেহেতু এখানে বলে দিচ্ছি যে দিস টেস্ট ইজ অ্যাবাউট 40 মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড শুড টেক লেস দ্যান 40 মিনিটস টু কমপ্লিট, মানে আপনার 40 মিনিটের মধ্যেই এটাকে কমপ্লিট করতে হবে। তাহলে ওই তো যেটা বললাম যে নকল করার পদ্ধতি আছে, তাহলে সেটা যদি আমরা করতে চাই তাহলে যেটা করতে পারি আমরা, আপনারা গুগলে সার্চ করবেন, হ্যাঁ, আপনার যে কোনো বিষয়ে, আমরা কি দরকার আমাদের ওডেক্স টেস্ট, তাই না? ওডেক্স টেস্ট অ্যান্সার্স 2015 দিন, হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমাদের অনেক সাইটের লিস্ট চলে আসছে, এখানে সবাই ওডেক্স থেকে টেস্টের মানে কোশ্চেন অ্যান্সারগুলো চুরি করে নিয়ে নিয়ে এখানে সব অ্যান্সার শিটগুলো এখানে দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা যদি এখন এখানে ঢুকি তাহলে দেখবেন এখানে এটাতে যদি ঢুকি, তো এই সাইটটা মোটামুটি এখন অনেক আপডেট করছে আপনার, এই যে odextests.net, হ্যাঁ, মোটামুটিভাবে এটা আপডেট, আপনার অ্যান্সার অনেক আছে এখানে, আপনি চাইলে এই সাইটেরও হেল্প নিতে পারেন, হ্যাঁ। তো এখান থেকে আমাদের কোন টেস্ট দরকার, এই যে এখানে আপনার টেস্টের নামগুলো সব দেওয়া আছে, যে টেস্ট দরকার আপনি সেটা সিলেক্ট করবেন, হ্যাঁ। তো আমাদের এসিও সম্পর্কিত যেহেতু দরকার, তাহলে যে আমরা এসিও ক্যাটাগরিতে ক্লিক করলাম। তো এটা আবার আরেকটা টেস্ট, মানে আরেকটা সাইট এখানে টেস্টের জন্য, আপনি অনেক এই সব টেস্টের নাম এখানে আছে, হ্যাঁ। আপনার যেটা দরকার আপনি খুঁজে বের করে নিয়ে সেটার অ্যান্সার আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যদি চান যে আপনি আগে অ্যান্সারগুলো সব পড়ে নিলেন, নিয়ে তারপর আপনি পরীক্ষা দিতে পারতেছেন, তাহলে ভালো, তাহলে হচ্ছে আপনার জানা হচ্ছে জিনিসগুলো। কিন্তু এটাই সমস্যা যে প্রশ্ন থাকবে 40টা, আপনি 40টাই পড়লেন, কোনো একটা সাইটের মধ্যে 40টা অ্যান্সার দেওয়া আছে, বাট ওই 40টা প্রশ্ন আসবে এমনটা না, ঠিক আছে? ওনাদের এই ওডেক্সের কাছে
অনেকগুলো প্রশ্ন রেডি করা থাকে, এক একজনকে এক একটা করে দেয়। হ্যাঁ, সব সেম দেবে এমনটা না, আর কাউকে যদি সেম দেয়ও তাহলে আমার 1 নম্বরে যেটা আসছিল আপনার 15 নম্বরে সেটা আসলো, এমন ঘটনাটাই ঘটে থাকে। ঠিক আছে? তো দেখেন আমরা যে এখানে এই যে ওডেক্সের সরি একটা আপনার এসি রোটেট ইয়েতে আসি, অ্যান্সার শিটে আসি, খেয়াল করতেছেন কি? এই যে এসিওর অ্যান্সার শিটে আসি, যেখানে যে একটা এক থেকে শুরু, এখানে এখান থেকে বেশ মোটামুটি ভাবে অ্যান্সার দিয়ে রাখছে এরা। কয়টা দিছে? 40টাই দিচ্ছে। হ্যাঁ, তো এটা হয়তো ফুললি আনাপ না, তবে এখান থেকেও আমরা কিছু অ্যান্সার পেতে পারি। কারেক্ট অ্যান্সার। তো যাক, আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে odextest.net, এটা এটা ইউজ করে আমরা দেখেন যে এসিওর, এই যে এসিও টেস্ট 2015, এখানে 20টা প্রশ্ন আছে। এই যে 2015 এখানে 143টা প্রশ্ন আছে। তা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ওডেক্স মানে এসিওর উপর আমাদের অনেক প্রশ্ন আমরা পাবো যেখান থেকে। এই যে 143, হ্যাঁ, 143 অ্যান্সার টেস্ট কোশ্চেন, এই যে এসব এই যে অ্যান্সার দেওয়া আছে সব, কোশ্চেন নাম্বার, অ্যান্সার। ঠিক আছে? এভাবে আপনি অনেক অ্যান্সারগুলো এখান থেকে পাবেন। দেখেন 143টা, তো মোটামুটি হবে এনাফ মনে হয়, এখানেই আপনি পেতে পারেন, মানে 95% পর্যন্ত এখান থেকে কমন পেতে পারেন। হ্যাঁ, পেতে পারেন, পারবেন এমনটা না। ঠিক আছে? হ্যাঁ, না না না, সেটা না, আপনি চাইলে একদিনে 2-3টে পরীক্ষা দিতে পারবেন, এটা ব্যাপার না। কিন্তু কোনো পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে সেই পরীক্ষাটা রিটেক করতে হয়, সেই রিটেকটা আপনি 1 মাসের আগে করতে পারবেন না। বুঝতে পারছেন? আর কোনো পরীক্ষা যদি আপনি ফেলও করেন তাহলে সমস্যা নাই, সেটাকে আপনি মানে প্রাইভেট করে রাখবেন, তাহলে ওইটা প্রোফাইলে শো হবে না। ঠিক আছে? যেমন আমি দেখাই দিচ্ছি এখান থেকে মাই টেস্ট, সরি মাই টেস্ট, টেস্টে যাব। এই যে এখানে দেখেন, এই যে আপনার এই যে ডিসপ্লে অন প্রোফাইল, আপনি ইয়েস এসব নো করে চাইলে আপনি নো করে দিতে পারেন। যেমন এইসব দেখেন এখানে বিলো এভারেজ ছিল, এগুলোতে এগুলো সব নো করা আছে। হ্যাঁ, নো করে দিবেন, এসব আপনার প্রোফাইলে শো হবে না। আপনি নিজেরটা দেখতে পাচ্ছেন নিজে, কিন্তু অন্য কেউ যখন আপনাকে দেখবে তখন তারা দেখতে পারবে না। হ্যাঁ, আর আপনার যখন আপনি প্রেসটা কমপ্লিট করে ফেলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে যে স্কোরটা ওখানে দেখায়, দেখে না, সেখানেই কিন্তু আপনার লেখা থাকে যে আপনি চাইলে ওটাকে মেক প্রাইভেট, প্রাইভেট করে রাখতে পারেন। সাপোজ আমি যদি একটা ডিটেলসে যাই, আহ, এই যে আমি যেখান থেকে ডিটেলসে যাই, সাপোজ এই টেস্টটার ডিটেলসে গেলাম, আপনাদের যখন টেস্ট দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, আসতেছে আসলে। এই যে দেখেন, আপনার কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসে। কিন্তু যে কোনো টেস্টে আপনি দেন না কেন, এরকম ইন্টারফেস চলে আসবে অ্যাট লাস্ট। হ্যাঁ, ফিনিশ হয়ে যাবে, তখন আপনি চাইলে যদি দেখেন যে স্কোর খারাপ, যে মেক প্রাইভেট, বুঝতে পারছেন? মেক প্রাইভেট করে রেখে দেবেন, এটা প্রাইভেট থেকে যাবে। বাট যাই হোক, যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে যে টেস্ট দেব, তাই না, সেইটা। তাহলে দেখেন এই যে এসিওর জন্য আপনি এখান থেকে টেস্ট অ্যান্সারগুলো পেতে পারেন। হ্যাঁ, আপনি এখান থেকে অ্যান্সারগুলো নিয়ে আপনি ওখানে পরীক্ষা দেবেন। তো আমাদের দরকার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত টেস্টের অ্যান্সার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং টা দেখি যে এখানে আছে কিনা কোথাও। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টেস্ট যদি দিতে চাই তাহলে আমরা কিন্তু আগে থেকে একটা টেস্টের অ্যান্সার এখানে রেডি করে রেখে দিচ্ছি। হ্যাঁ, এই যে টেস্ট অ্যান্সার ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং 2015। হ্যাঁ, এটাতে আমাদের যেখানে বেশ 73টা অ্যান্সার এরা দিয়ে রাখছে। হ্যাঁ, এরকম প্রশ্ন আসবে এবং এই যে অ্যান্সার, এখানে অ্যান্সার দেওয়া আছে এটা। হ্যাঁ, তবে
অ্যান্সারগুলো যে এখন 100% ঠিক এটা কিন্তু না, তবে মোটামুটিভাবে বলা যায় যে সবই ঠিক থাকে, কারণ এরা অ্যান্সারগুলো যে দেয়। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় কিছু কিছু করতে হয়েছিল, সবাই করে, তাই না? মানে কষ্ট একটু কমই করতে চায় সবাই। আর যেহেতু এক্সামে বসতেছি, যেহেতু আবার না পেয়ে ভুল করা যাবে না, আবার 1 মাস পরে পরীক্ষা দিতে হয়, তাই না? তবে এসসিও টেস্টের ক্ষেত্রে এটা যেটা হয়েছে, এসসিও টেস্টের ক্ষেত্রে অনেক এসসি এক্সপার্টরাই প্রথম অবস্থায় মানে সে তো আর শুরুতে এক্সপার্ট হয়নি। যখন আপনি যখন ওডেক্সি অ্যাকাউন্ট খুলতেছেন, যখন অ্যাপ্লাই করতেছেন, আপনি শুরুতে এক্সপার্ট হচ্ছেন সেটা না, আপনার কাজ করে করে এসে এসে পরে তো এক্সপার্ট হচ্ছেন, তাই না? কিন্তু এখন যারা এক্সপার্ট, তারা যখন প্রথমে আমাদেরকে এসসি টেস্টগুলো দিয়েছিল, তাদেরও একই রকম ঘটনা, যে শুরুতেই তারা এমন হয়েছে যে নট অ্যালাউড, শুরুতেই। হ্যাঁ, এমন অনেক এসিও এক্সপার্ট যারা এখন কিন্তু প্রাথমিক অবস্থা তাদের অভিজ্ঞতা শুনে দেখছি যে ভাই কি অবস্থা, আপনি যখন প্রথমে টেস্ট দিচ্ছিলেন তখন কি আপনি প্রথমে অ্যালার্ট হচ্ছিলেন? বলে না ভাই, হয়নি, ওনাকে পরে আবার দিতে হয়েছিল। যাক, এটা হয়ে থাকে, ঠিক আছে, ওটা ম্যাটার না, তবে সবারই হয় এমনটা না, কারণ এখন তখন তো, এখন আজ থেকে 2 বছর আগে তো হয়তো বা এত নকল ছিল না, তাই না? হ্যাঁ, এত এত বেশি ছিল না। তখন কি ছিল যে হয়তো অল্প কিছু ছিল, এখন কমন পাইনি। তাই হয়তো আমরা কি করছিলাম, একটা সেট রেডি করছি, করে পরীক্ষা দেওয়া শুরু করছি, কমন নাই, হতে পারতো, এমন হয়েছিল, কিন্তু এখন তো আপনার অ্যাভেলেবেল। তো যাক, হ্যাঁ এখানে দেওয়া আছে, দেখছি। তো আমরা এখানে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখানে আছি। তো এখন কথা হচ্ছে যে একটা অ্যান্সার শিট দিয়ে আপনি যাচাই করবেন এমনটা না, আপনি চাইলে আরো 2-3টা সাইট, হ্যাঁ, ওপর করে রাখবেন, যেহেতু আমরা একটু নকল করে পরীক্ষা দিচ্ছি, সিস্টেমটা দেখাই দেবো কীভাবে করতে হয়। আচ্ছা, তারপর আমরা যদি আরো দেই, মোড এক্সটেনশন 2015, আমরা আরো কিছু সাইট রেডি করব। হ্যাঁ, যদি একটা সাইটের উপর আমরা পুরোপুরি ভরসা করতে পারতেছি না, আচ্ছা, আমরা আরো 3টা সাইট রেডি করে সেখান থেকে আমরা কিন্তু এই যে এখন দেখছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টেস্ট, এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দেখে নিতে হবে। এদিকে খেয়াল করেন তো কোথায় আছে এটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট। এসইও টেস্ট, আচ্ছা, আমরা প্রয়োজনে গুগলে এভাবে সার্চ করি যে ওডেক্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট, তাই না? ওডেক্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট, যদি এটাই দেই তাহলে যে আমাদের এখন হয়তো বা সরাসরি পেয়ে যাব। আমরা প্রথম সাইটটাতে আমরা দেখছি, এই যে আমরা আর একটা সাইটে চলে আসছি, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, এখানে বেশ অনেক প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এভাবে আপনারা 2-3টা ট্যাবের মধ্যে রেডি করে রাখবেন, এখানেও আছে কিনা, অবশ্যই আছে কিন্তু একটু খুঁজে নিতে হবে। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট, হ্যাঁ, এটাও পেয়ে গেছি। আচ্ছা, আমাদের 3টা ট্যাবেই আনাপ, আর দরকার নেই, আমাদের 3টা ট্যাবে আনাপ। আমাদের এখানে একটা পেলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর,
এটাতে একটু ঝামেলা আছে। আচ্ছা, আপনি দেখেন আমরা মোটামুটিভাবে 3টা রেডি করছি অ্যান্সার শিট, হ্যাঁ 3টা। এটা একটা ওয়েবসাইটের অ্যান্সার, এখানে আর একটা ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া আপওয়ার্ক, আপওয়ার্ক দিচ্ছে এরা নাম আপলোড করছে এখানে এটা, হ্যাঁ। তো এই 3টা সাইট আমরা রেডি করে নিয়ে এখন এখানে আমরা যে নকল করব সেহেতু করব কি, এই যে কন্ট্রোল এফ চাপে এই একটা ট্যাব, এই যে ট্যাব দেখেন এটা নিচে এখানে আছে, হ্যাঁ। আমরা মূলত এইটাকে রেডি করে রাখবো, এইটা রেডি করে রাখবো। তারপর এখানে আপনি এই সাইটের মধ্যেও কন্ট্রোল এফ চেপে এই যে ফাইন্ড করার জন্য লিখে ট্যাবটা বের করলেন, তারপর এখান থেকে কন্ট্রোল এফ চেপে আপনি এই যে ফাইন্ড দিস পেজ, তার মানে এখানে যেটা হবে সাপোজ আমরা যদি এই যে প্ল্যাটফর্মস এই কথাটা লিখি এখানে, তাহলে তাহলে এটা হাইলাইটস হবে, যে পি এ প্ল্যাট এফ ও আর এম এস প্ল্যাটফর্মস, এই যে এখানে হাইলাইট হয়ে গেল, তাই না? লিখতেছি এখানে হাইলাইট হচ্ছে এখানে। যদি আপনি জানেন যে এই আপনি চাইলে এটা আরো কোথাও কোথাও সেটা খুঁজে বের করতে পারেন, ইন্টার চাপবেন। আচ্ছা এটা মনে হয় আর নাই, একটাই আছে, ইন্টার চাপলে আপনার আসার কথা ছিল, হ্যাঁ যদি থাকতো আরো প্ল্যাটফর্ম কোথাও অন্য কোথাও, হ্যাঁ ইন্টার চাপলে চলে আসতো। তাহলে আমরা করব কি, আমাদের কাজটা হচ্ছে আমরা যখন এখানে যখন টেস্ট দেওয়া শুরু করব, এই টেস্টটা যখন আপনি দেবেন তখন ওখানে যে প্রশ্নটা আসবে ওখানে টাইম দেওয়া থাকে, একটা টাইম দেওয়া থাকে না, যে 1 মিনিট অথবা তারও বেশি, বা কোনোটা হ্যাঁ বা আরও কোনোটা তারও কম থাকতে পারে, 40-35 মিনিট এরকম থাকতে পারে। যেটা থাক না কেন ওখানে যে প্রশ্নটা থাকবে তার কিছু অংশ যেটা মনে করবেন যে এটা একটু ব্যতিক্রম, মানে এটা সব জায়গাতে নাই, যেমন হোয়াট ইজ এটা তো সব জায়গায় থাকতে পারে, এটাকে লিখবেন না, না লিখে আলাদা কোনো একটা অংশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুব দ্রুত করতে হবে, এজন্য আপনার টাইপিং স্পিডটা ভালো থাকতে হবে, ঠিক আছে? তো আপনি হ্যাঁ তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ওই টাইপ করে এখানে টাইপ করতেছেন, করে কোথায় পাইলেন দেখেন যে এই প্রশ্নটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে এটা অ্যান্সার কি দেওয়া আছে দ্রুত দেখে নিয়ে আবার ওখানে গিয়ে ওটাতে রাইট চিহ্ন দিয়ে ওখানে নেক্সট করতে হবে। এখন কি আমি টেস্টটা দিয়ে দেখাবো? হ্যাঁ মানে বুঝতে পারছেন কি আমি কি বলতে যাচ্ছি? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমরা কি করবো, সাপোজ আমাদের এখানে টেস্টের প্রশ্ন চলে আসছে, সাপোজ আমার কাছে যেন প্রশ্ন চলে আসলো, এখন আমাদের চলে আসলো এমনটা যে আচ্ছা সাপোজ আমি এই যে এখানে আমাদের যেমন লিখবো তাই না, এটা কিন্তু কেটে দিবেন, আবার ওটাতে আবার লেখেন না, নতুন করে লিখতে গেলে ওটা কেটে দিতে হবে। সাপোজ আমরা লিঙ্কডইন লিখলাম, লিঙ্কডইন, হ্যাঁ এই যে লিঙ্কডইন যে আমি লিখলাম, এই যে এখানে হাইলাইটস হয়ে চলে আসছে 4 নম্বর প্রশ্ন। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর টেস্ট দিচ্ছি, সুতরাং ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, গুগল প্লাস এগুলোর উপরেই কিন্তু আপনাদের প্রশ্নগুলো বেশিরভাগ থাকবে, তাই না? যে ট্রু আর ফলস প্রশ্ন, যে লিঙ্কডইন ডিসপ্লেস পেজ মেট্রিক্স টু অ্যাডমিন, এটা একটা দিছে অফ এ কোম্পানি পোর্টফোলিও, এই জন্য ট্রু, আপনি ট্রু দেখবেন, যে দেখে নিলেন যেটা ট্রু অ্যান্সার, তাহলে আপনি এখানে ব্যাক করবেন, খুব দ্রুত করতে হবে কাজটা, ব্যাক করবেন করে ট্রু করবেন করে নেক্সট করবেন, বুঝতে পারছেন? আবার একটা প্রশ্ন আসলো, খুব দ্রুত দেখে নিলেন, টাইম কিন্তু সময়ের মধ্যে পরীক্ষা যেহেতু দিতে হবে, দেখে নিলেন, দেখে নেওয়ার পর আবার আপনি কি করবেন, এখানে আসলেন, এসে আপনি এটা কেটে দিয়ে, মানে কেটে দেওয়ার দরকার নেই, এটা বোল্ড করে নিয়ে এখানে লেখা শুরু করবেন, হ্যাঁ যে কি ফেসবুক, ফেসবুক এই যে ফেসবুক হাইলাইট হিসেবে চলে আসছে। যদি এইটা যদি না হয়ে থাকে আপনি ইন্টার চাপবেন, দেখেন অন্য অন্য যদি অন্য কিছু থেকে থাকে, দেখেন যে আগেরটাতে এটাতে আপনার এটা প্রশ্নটা না, সাপোজ ফেসবুক লেখা আছে কিন্তু এই প্রশ্নটা না, অন্য প্রশ্নটা অন্য হতে পারে, তাহলে আপনি আবার ইন্টার চাপবেন, চাপলে আর কোথাও করে ফেসবুক লেখাটা আছে তাহলে সেটা আপনি দেখতে পারতেছেন, তাহলে খুব দ্রুত দেখে নিলেন যে এটা মিলে গেছে, এর অ্যান্সার এটা, তাহলে আপনি ওখানে গিয়ে আবার ওটা ক্লিক করে নেক্সটে যাবেন। এখন যদি দেখেন যে না, যদি দেখতেছেন যে না আমার আরো সময় আছে, যে আপনার একটা প্রশ্নের মধ্যে সাপোজ ওরা 1 মিনিট 20 সেকেন্ড দিয়ে দিছে, তো আপনি এটা চেক করতে 20 সেকেন্ডের সময় লাগলো না, আপনার আরো 60 সেকেন্ড সময় পড়ে আছে, আপনি চাইলে আপনি এই জিনিসটা এখান থেকে কপি করে নিলেন, সিলেক্ট করে কন্ট্রোল সি চাপলেন, চেপে আপনি এখানে গিয়ে যে এখানেও আপনি
পেস্ট করে দেখবেন, কারেকশন করার জন্য দেখি এই সাইট কি বলে, তাই না? এই দেখেন এই সাইট, এই যে আমাদেরকে দেখাচ্ছে, শো করতেছে, এই যে ফেসবুক, হ্যাঁ এই ফেসবুক সম্পর্কে একটা শো করছে, আরও শো করতেছে কোথায় কোথায় আছে। আপনি চাইলে এভাবে অন্য সাইটগুলো থেকেও সেটাকে কারেকশন করে নিতে পারেন। হ্যাঁ, যদি দেখতেছেন যে আরও সময় পাচ্ছেন, তাহলে আপনি প্রয়োজনে এই সাইটেও চেক করবেন, এই যে আপনাদের এভাবে চলে আসবে। এই সাইটেও আপনি সেখানে দেখবেন যে সব লেখা বোল্ড করা আছে। ওকে, পারবেন কি? হ্যাঁ, তবে এসব তো চুরি করে পরীক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু জিনিসগুলো জানবেন যদি ভালোভাবে স্কিল তৈরি করতে চান আপনাদের। হ্যাঁ, তাহলে অবশ্যই এসব অ্যান্সার জানা দরকার, অবশ্যই জানা দরকার, ঠিক আছে? তাহলে যদি আপনি এসব অ্যান্সার জানতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারছেন, তাই না? এই যে এমন একটু আগে আমি একটা একটা ইয়ে দেখলাম, প্রশ্ন আমি এসিওতে দেখলাম, কোথায় চোখে পড়লো যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো কি এসিওর উপর প্রভাব রাখতে পারে বা রাখে? ইয়েস আর নো? সোশ্যাল মিডিয়াগুলো আমাদের এসিওর উপর কি প্রভাব রাখে কি না, মানে ইংলিশের বাংলাটা হচ্ছে এটা, ইংলিশটা এরকম ছিল, আমি বাংলাটা বলতেছি যে এরকম একটা প্রশ্ন ছিল ওখানে, যে ট্রু ফলস, যে সোশ্যাল মিডিয়া সাইট যেসব আছে সেসব সাইট কি আমাদের এসিওর উপর প্রভাব রাখে? ট্রু, ইয়েস আর নো, ট্রু অর ফলস, মানে এটা ইয়েস এবং নো ছিল, দুইটা ছিল, ইয়েস নাকি নো। ও না, ওর প্রশ্নটা ছিল এটা, ওর প্রশ্নটা ছিল এটা যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো এসির উপর কোনো প্রভাব রাখে না, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই কি মিথ্যা, রাখে তো, রাখে না, তাহলে ওটা মিথ্যা না? কেন, ওটা তো যেটা বললাম প্রশ্নটা সেটা কিন্তু মিথ্যা। তো যাই হোক, আপনার অ্যান্সারগুলো এইভাবে জেনে রাখতে হবে, যেমন ওই যে আমি যেটা বোঝাতে চাইলাম যে আপনার জানা থাকতে হবে তো জিনিসটা। আপনি যদি কপি পেস্ট করে দিলেন তাহলে কিন্তু পরীক্ষায় দেওয়া শুধু হয়ে গেল, আপনি জিনিসটা জানতেছেন না। আসলেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আমাদের এসির উপর প্রভাব রাখে তো, কারণ আমাদের সাইটকে তো আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে প্রচার করতেছি, এখান থেকে তো আমরা ভিজিটর পাচ্ছি, তাহলে এটা আমাদের এসির কাজ হচ্ছে না? অবশ্যই প্রভাব রাখে। হ্যাঁ, তাহলে আমরা সবই কি পাচ্ছি না আমরা এখান থেকে? অবশ্যই তো প্রভাব রাখতেছে। তাহলে আপনি এসব এটা অ্যান্সারটা ভালোভাবে রিসার্চ করলেন, দেখলেন জন্য বুঝতে পারলেন। যদি এমনিতে আগে থেকে জেনে থাকেন ভালো, কিন্তু নতুন নতুন কিছু বিষয় আপনি এখান থেকেও জানতে পারেন। সো নকল করে পরীক্ষা দিলেও জিনিসটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে টেস্টগুলো এখন থেকে আজকে গিয়ে দু একটা টেস্ট দিয়ে নিন, ঠিক আছে? আর এসিও টেস্টটা দেওয়ার ক্ষেত্রে একটু, আচ্ছা এসিও টেস্টটা প্রয়োজনে আপনি হ্যাঁ স্কিপ করবেন না, অবশ্যই দিতে হবে। এসির উপরেই আপনাদের কাজ করাবার সব কিছু না, দিতে দিতে হবে। তো এই সাইটটাও আপনি রেডি করে রাখেন, এই সাইটটা থেকে দেবেন। আর আমার কাছে একটা ওটার সলিউশন আছে, আপডেট অ্যান্সারগুলো। হ্যাঁ, তো কারণটা হচ্ছে যে আপনি অনেক সাইটে দেখবেন যে এসিও টেস্টের যারা ইয়ে দিয়ে থাকে, অ্যান্সার দিয়ে থাকে, তো এসিওর যা প্রশ্নগুলো দেয় অনেক প্রশ্ন মেলেই না। হ্যাঁ, মেলে না, আবার কিছু প্রশ্ন ভুল থাকে, অনেক প্রশ্ন আপনি পাবেনই না। হুম, আবার অনেক প্রশ্ন আবার ভুল দেওয়া থাকে অ্যান্সার, সেক্ষেত্রে আপনার 1 মাস পিছিয়ে যাবেন, আবার তাহলে বলে 1 মাস পিছিয়ে যাবেন। সেক্ষেত্রে আমি দেখি নেক্সট ক্লাসে আপনাকে দিয়ে দেবো একটা, আমার কাছে মাইক্রোসফট ওয়ার্ডে প্রশ্ন এবং অ্যান্সারের ওইটা লিস্ট আছে। হ্যাঁ, এবং ওইটা আমি অনেককেই দিছি যারা এক্সাম দিয়ে দিয়ে না, নিজে রেডি করা বলতে কালেকশন করাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, বোঝেননি? কালেকশন করা আছে, তো সেইটা দিয়ে দেবো, ওইটা দেখতে পারেন। হ্যাঁ, মানে একসঙ্গে আপনি এটাও রেডি করবেন, ওটা একটা রেখে দিলেন, তাই না? ওটা রেখে দিয়ে আপনি ওখান থেকেও মাইক্রোসফট ওয়ার্ডও চেক করে টেস্টটা দিতে পারবেন। ওকে, আচ্ছা আরও কিছু বিষয় আছে, যেহেতু আপনাদের ওডেক্স রেডি করাই আছে পুরোপুরি, জাস্ট যেসব জিনিস দেখালে পুরোপুরি কমপ্লিট হবে সেটাই দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, আর কিছু জিনিস বাকি আছে, এটা কালকে দেখাবো। ফ্রিল্যান্স আপনার নিজেরা চেষ্টা করলে পারবেন। হ্যাঁ, আমার মতে এটা বেটার, অনেকের মতে ইলেন্স বেটার, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা যেটা করবেন সেটা হচ্ছে, তাহলে শুনেন টেস্টগুলো দিয়ে নিন। হ্যাঁ,
রোজানে ইমেল মার্কেটিং এর উপর যেহেতু ক্লাস নিয়েছি আপনাদের, হ্যাঁ ইমেল মার্কেটিং এর উপর টেস্ট দিবেন, তারপর মেল সিম সম্পর্কে জানাইছি। হ্যাঁ এখানে আপনার হ্যাঁ অ্যাড করবেন, সমস্যা কি, পারবেন তো করতে। ইমেল মার্কেটিং এর মতো সোজা কাজ নাই, কিন্তু টেকনিক্যালি কাজগুলো করতে হয়। যাই হোক আপনার যেটা কথা সেটা হচ্ছে সার্চ করে করে তারপর মেল চিম্পের উপর এখানে টেস্ট আছে, শুধুমাত্র মেল চিম্প। হ্যাঁ মেল চিম্পের উপর টেস্ট আপনি দিতে পারবেন এখানে। তারপর ইমেল মার্কেটিং এর উপর দেবেন, ভিডিও মার্কেটিং এর উপর দেবেন। এগুলো আপনার যদি এসইও আপনি প্রফেশনালি করতে চান তাহলে এই টেস্টগুলো দিয়ে রাখলে আপনার অনেক সুবিধা হবে। কিরকম সুবিধা? কারণ আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন দেখেন আমি এগুলো তো পারি, তাই না? জোর করেই বলতে পারবেন, জোর করে বলা যাবে না ক্লায়েন্টকে আমি তো পারি, তাই সব। আপনাকে আমাকে কাজ না দেওয়ার মানে কি আপনার? হ্যাঁ কাজ দিতে হবে তো। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন আচ্ছা এন্ট্রি লেভেলের কাজ যে আপনি করতে যাচ্ছেন না সেটা বলতেছেন। আচ্ছা ফাইন্ড জবস ইজ যাই। আচ্ছা সাপোজ আপনি এখানে কোন ধরনের কাজ চাচ্ছেন, পুরো এসইও যদি আপনি লিখে সার্চ দেন তবে হবে এসইও, এসইও রিলেটেড কাজগুলো চলে আসবে। এই যে দেখেন, এদিকে দেখেন, এসইও আপনি লিখে সার্চ করলেন, হ্যাঁ আপনাকে সার্চ করে করে কাজগুলো বের করে রাখতে হবে। হ্যাঁ বের করতে হবে। এসইও যখন আপনি সার্চ দিলেন তখন এখান থেকে যে আপনি যে আওয়ারলি ফিক্স প্রাইস কোন ধরনের জব চাচ্ছেন আপনি, এখানে আমাদের সবগুলো টিক দেওয়া আছে, তার মানে যত প্রকারের এসইওর জব এখানে পোস্ট হয়েছে সবগুলোই এখানে দেওয়া আছে। তো এই দেখেন প্রথমে একটা আছে অ্যাপ রেটিং, যাক আমরা অ্যাপ সম্পর্কিত যেহেতু জানি না সুতরাং আমরা এই কাজটা অ্যাপ্লাই করবো না, কিন্তু দেখেন এই যেখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, ব্লগ কমেন্টিং, আর্টিকেল রাইটিং, শুধুমাত্র এই স্কিলটা আপনাদের দরকার, ঠিক আছে? এখন এটা যদি আপনি কারো দ্বারা করে নিতে পারেন তাহলে ভালো। হুম কিন্তু আপনার যেটা ভালো হয় নিজের স্কিলটা থাকলেই সেই কাজটা করা, ঠিক আছে না? তো আপনি যদি শুধু এখানে লেখেন, দেখ আমি যেটা দেখে যাচ্ছে আপনি যে বলেন যে আওয়ারলি ফিক্স প্রাইস বের করা, এসি আপনি সার্চ করলেন, আপনি দেখেন এখানে এটা ফিক্স প্রাইসের জব, এটা একটা, হ্যাঁ প্রথমটা ফিক্স প্রাইস কোয়ার্টার আওয়ারলি। হ্যাঁ এখানে দেখেন এরা কিন্তু এই যে বলে দিচ্ছে যে ফিক্স প্রাইস জব, বাট এইটা বাজেট এটা $5 দিয়ে দিচ্ছে এবং এটা 22 মিনিট আগে এটা পোস্ট হয়েছে। পরে জবটা দেখেন এই যে আওয়ারলি বাট এক্সপার্ট, এই যে এক্সপার্ট লেখা আছে এখানে। হ্যাঁ এই জবটা উনি দিতে যাচ্ছে এক্সপার্টদেরকে, নতুনদেরকে না। সেক্ষেত্রে নতুনরা অ্যাপ্লাই করলে উনি কাজটা তাদেরকে দেবে না, নাও দিতে পারে। তবে কেউ যদি আবার খুব জোর জুলুম করে তাকে যদি ভুলায় ভুলায় নিতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনি ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে উনি এক্সপার্টকেই এটা দেবে। হ্যাঁ তারপর কয়েকটাই দেখেন এই যে আওয়ারলি সরি ইন্টারমিডিয়েট, এই যে আওয়ারলি কাজ এটা এবং এটা ইন্টারমিডিয়েট। আচ্ছা আপনাদের তো এটা ধারণা আছে যে আওয়ারলি কাজ ফিক্স প্রাইস কাজ, তাহলে ওসব নিয়ে আমি বলতেছি না, তাই না? হুম, তাহলে ইন্টারমিডিয়েটটা হচ্ছে যে আপনার মধ্যম লেভেল, যেটা একদম এক্সপার্টও না আবার যে একদম এন্ট্রি লেভেল সেটাও না। হ্যাঁ তো আমরা যেহেতু এন্ট্রি লেভেলের কাজগুলো নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছি সুতরাং আমরা যেটা করব দেখেন এদিকে যে আমরা আওয়ারলি এবং ফিক্সড প্রাইস দুইটাই রাখলাম, রাখার পরে এই যে আমাদের যে এক্সপিরিয়েন্স লেভেল, হ্যাঁ এটাতে আপনার যে এন্ট্রিটাতে আপনার টিক দিয়ে রাখবেন, এটা না মানে এক এক কথা এখানে অনলি দিলে হতো। এই যে এটা অনলি, হ্যাঁ এই যে এন্ট্রি লেভেল অনলি, তাহলে নতুনদের জন্য মানে এনারা নতুনদেরকেও এই কাজগুলো দেবেন, মানে এই কাজগুলো হচ্ছে আপনার নতুনদের জন্য। দেখেন এখানে এখন আমাদের সার্চ করে যে আমাদের আগে দ্বিতীয় রেজাল্টে কি ছিল, এক্সপার্ট ছিল না, এখন আছে সেটা, সেই পোস্টটা জবটা কিন্তু আর এখানে দেখা যাচ্ছে না, আমরা শুধু কি করতেছি এন্ট্রি লেভেলটা সিলেক্ট করে দিয়েছি, তার মানে এন্ট্রি লেভেলের জন্য এই কাজগুলো না। হ্যাঁ হ্যাঁ ফিক্সড প্রাইসের কাজগুলো এরা তো আগে থেকে বাজেট নির্ধারণ করে দেয়, তাই না? আচ্ছা যেমন এই যে এখানে এই যে হোয়াইট হ্যাট এসইও, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ম্যাজেন্টো, এই ম্যাজেন্টোর উপর, আচ্ছা ম্যাজেন্টো সম্পর্কে জেনে নেবেন।
দরকার আছে এটার? আচ্ছা, আমি যদি সময় পাই আগামী ক্লাসে এটা একটু আলোচনা করে দেবো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এই যে পরের কাজটা, এইটা আপনারা ইজিলি করতে পারবেন, কারণ এখানে অন্য কোনো অপশন এদের নাই। হ্যাঁ, কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা হোক পারবেন, লিঙ্ক বিল্ডিং এর কাজ তো পারবেনই, অফ পেজ অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন, তার মানে আপনার যা যা শিখছেন তাই তাই এখানে, এর বাইরে এখানে কিছু নাই। হ্যাঁ, এখন দেখেন, এই যে বললাম না আপনাদেরকে বেশি এক্সপার্ট হতে হবে, মানে অ্যাডভান্স হতে হবে অনেক বেশি। অ্যাডভান্স তখনই বলা যাচ্ছে যখন আপনার এই যে এই ধরনের স্কিলগুলো থাকতেছে, মানে ম্যাথ এই স্কিলটা আপনার আছে, ঠিক আছে, তখনই আপনি অ্যাডভান্স হতে পারতেছেন। কিন্তু আপনাদের আসলে এই সিলেবাসের এই কোর্সটাতে মানে নাই বলতে কি সেটা পসিবল হয়নি। হ্যাঁ, ছিল না, পসিবল হয়নি, মানে আপনাদের আরো দরকার ছিল। তবে আমি চেষ্টা করছি তো আপনাদেরকে আরো নতুন অনেক বিষয়ে দেখায় দেওয়ার, বুঝতে পারছেন? মানে মেইন জিনিসগুলো হচ্ছে আপনার এইটা, মানে এসিওর যে মেইন জিনিসগুলো সেটা হচ্ছে এটা। কিন্তু এখন দেখেন এই ক্লায়েন্ট আবার কিরকম, ইনি এসিওর কাজের সাথে সাথে এই কাজটা করে নিতে যাচ্ছে, বুঝেননি? মানে আমাদের মেইন কাজ হচ্ছে এসিও, তাই না? ইনি কিন্তু আবার সাথে এই কাজটাও করে নিতে যাচ্ছে। যেমন এই যে যেমন আপনি দেখতেছেন যে এইটাই সাপোজ, এইটাই অ্যাপ রাইটিং, এখানে আমাদের এইটা এসিওর মধ্যে পড়ে, এইটা এসিওর মধ্যে পড়ে, আর্টিকেল রাইটিং কি এসিওর মধ্যে পড়ে? তাই না? আর্টিকেল রাইটিংটা তো আমাদের এসিওর মধ্যে পড়ে না। কিন্তু উনি করতেছে কি, এমন একজন চাচ্ছে, এই ক্লায়েন্ট এমন একজনকে চাচ্ছে যিনি আর্টিকেল রাইটিং এর কাজটা করতে করতে পারবেন, আবার কি পারবে যে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটাও করতে পারবেন, এমন এমন ব্যক্তিকে উনি চাচ্ছেন। তো যাই হোক, আপনাদের সমস্যা হবে না, এরকম আপনি অনেক কাজ পাবেন। দেখেন, এটা মাত্র 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে এই কাজটা। এই কাজটা আপনি অ্যাপ্লাই করতে পারতেন, তাই না? করা যেত। তারপর এই যে এই কাজটা তো আপনি করতে পারতেন। ওই যে আপনাদেরকে বলে দিছিলাম লিড জেনারেশন ওয়ার্ডটা বলে দিছিলাম না, যে লিড তৈরি করা। হ্যাঁ, এই লিড জেনারেশনটা একটু ঘাটাঘাটি করবেন, হ্যাঁ, যে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার কানেক্টস এর উপর এখন এই যে আগে কানেক্ট সিস্টেমটা ওরেক্স আগে ছিল না, এখন নতুন করছে কানেক্টস। আপনি আমরা যাই দেখি নেটওয়ার্কে, দেখাচ্ছে না ওখানে কত কানেক্ট। যেমন দেখেন এখানে সেন্ড অ্যাপ্লিকেশন 0, সুতরাং প্রতিটা অ্যাকাউন্টের জন্য এখন মানে প্রাথমিকদের 60 অ্যাভেলেবেল কানেক্টস আছে। আপনি যদি একটা করে জবে অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটা আপনার জবের বাজেট এবং অন্যান্য সব কিছুর উপর বিবেচনা করে আপনার কানেক্ট সেখান থেকে কাটা হবে। তবে সাধারণত আপনার কম ডলারে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে 2 কানেক্টস করে কাটা হয়। 2 কানেক্টস মানে আপনি একটা জবে অ্যাপ্লাই করলে আপনার 58 কানেক্টস এখানে থাকবে, বুঝতে পারছেন কি? তো আমরা তো আর $5-10 বেশি বাজেটে দেবো না আওয়ারলি, তাই না? সুতরাং আমাদের 2 কানেক্টসের বেশি কাটবে না। তার মানে আপনি মাসে 30টা করে জব অ্যাপ্লাই করতে পারতেছেন। আগে অনেক করা যেত, আনলিমিটেড, হ্যাঁ। এখন শুধু এরা 2 কানেক্টস করে যদি ধরা হয় তাহলে 30টা জব অ্যাপ্লাই করা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিনে আর আলোচনা করব। ইতিমধ্যে আরো দেখে আসেন এখান থেকে কি কি জিনিস জানা আছে এবং কি কি জানা নেই, তাই না? আচ্ছা, তাহলে আজকে এটাই থাক।